হদিসলেই সাবেক আইজিপি বেনজিরের জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য নেই দুদকের কাছেও। এমপি আনার হত্যায় জড়িত সবাইকে গ্রেফতারে নেওয়া হচ্ছে ব্যবস্থা, এবার নেপাল গেল ঢাকার ডিবি টিম। পানিবন্দী সিলেট নগরীর হাজারো মানুষ, এখনো প্লাবিত জেলার নিম্নাঞ্চল, 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা। রাত পোহালেই টি-20 বিশ্বকাপ শুরু, উদ্বোধনী দিনেই মাঠে নামছে 2 আয়োজক দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রিমাল দুর্গতরা, মোবাইল নেটওয়ার্কের ধস কাটাতে কাজ করছে বিটিআরসি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হদিস জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, সাবেক আইজি বেনজিরের অবস্থান নিয়ে ধোঁয়াশা আছে। মন্ত্রীর অভিমত, ব্যক্তির দুর্নীতি কিংবা অপরাধের দায় নেবে না পুলিশ বাহিনী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার স্মার্ট এক পুলিশ কর্মকর্তার নাম বেনজির আহমেদ। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব, এরা বিদায় হবে, আমরা থাকব। অথচ নেপথ্যের ঘটনা যে এতটাই চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য, অনিয়ম দুর্নীতির গল্পে ভরপুর, তা কখনো কারো মনেই হয়নি। সম্প্রতি সামনে এসেছে সাবেক আইজিপি বেনজিরের নজিরবিহীন ঘটনার ঘনঘটা, আর তাতেই চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় আছে জমি, ফ্ল্যাট আর কোটি কোটি টাকার ব্যাংক হিসাব। অনুসন্ধানের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। রাষ্ট্রের প্রভাবশালী প্রাক্তন পুলিশ কর্মকর্তার বেসামাল দুর্নীতিতে বিব্রত সরকার। রাজনীতির মাঠেও এখন উত্তাপ ছড়াচ্ছে বেনজিরের অপরাধ কাহিনী। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে। এত গল্প যাকে নিয়ে, তিনি আসলে কোথায়? দেশে নাকি বিদেশে? আর বিদেশে থাকলেই কোন দেশে অবস্থান করছেন তা জানেন না পুলিশ কর্মকর্তারা। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলতে পারেননি বেনজির এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে, সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য, আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে সে দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক। সাবেক আইজির দুর্নীতির অনুসন্ধান চলমান। এ অবস্থায় তিনি কেন, কোন দেশেই বা গেলেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে দিনে দিনে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ কোথায় আছেন তার তথ্য নেই দুদকের কাছেও। তবে আগামী 6 জুন তলবে হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া ও অনুসন্ধান চলবে বলে জানান সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান। দুদক আইনে নজরবন্দি বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টি থাকলেও সাবেক পুলিশ প্রধানের ক্ষেত্রে এখনও প্রয়োজন মনে করেনি অনুসন্ধান টিম, এমন মত তার। শাকের আরজুর রিপোর্ট। দুদকের অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এই বাস্তবতায় দুদকের আবেদনে সাবেক আইজিপির সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। আগামী 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন পরিবারকে তলব করেছে সংস্থাটি।
তলবের চিঠি বেনজির আহমেদের বাসার দারোয়ান গ্রহণ করেছে বলে জানায় দুদক। তবে বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই দুদকের কাছে। সেটা পৌঁছেছে বাড়ির দারোয়ানের কাছে দিয়েছে, সেখানে লোক নেই মানে বাড়ির দারোয়ান ছিল, তার উপর নোটিশটা জারি করে আসা হয়েছে। এখন উনি পালিয়েছে কিনা এটা তো আমরা জানি না, আমাদের জানার কথাও না। আইনে না আসলে হয়তো ওনার জন্য আরেকটা চিঠি দিতে পারে অথবা অনুসন্ধান কার্য মানে চালিয়ে যেতে পারে। যদিও কোনো ব্যক্তিকে প্রয়োজনে নজরবন্দি কিংবা বিদেশ যাওয়া বন্ধ করতে আবেদন করতে পারে দুদক। ফোর্থ ডিভিশনাল অ্যাপিলেট ডিভিশন পেজ 1-এ দুদকের একটি মামলায় একটি জাজমেন্ট দিয়ে 9টা ক্রাইটেরিয়া দিয়েছেন কোন কোন ক্ষেত্রে আপনি একটা লোকের বিদেশ যাওয়া রোধ করতে পারবেন। আমরা সেই গাইডলাইন মেনেই চলি। তারপরে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপরে প্রশ্ন আসবে ওনার বিদেশ যাওয়া রোধ করা উচিত কিনা, এটা অনুসন্ধানকারী দল সিদ্ধান্ত নেবে। সেই পর্যায়ে তো এখন পর্যন্ত হয়তো আসেনি। দুর্নীতির দায়ে পিকে হালদার সহ অনেকেই পালিয়েছেন। সেক্ষেত্রে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ সিনিয়র আইনজীবীর। কগনিজেন্সি নিয়ে যদি আমরা এখন থেকে কাজ শুরু করি, বিশেষ করে পলিসি মেকাররা যদি এখন থেকে কাজ শুরু করে, তাহলে হয়তো ভবিষ্যতে আরেকজন আইজিপিকে আরেকজন সেনাপ্রধানকে এইভাবে অভিযুক্তের দ্বারগোড়ায় আসতে হবে না যে তার বিরুদ্ধে দুর্নীতি। প্রথম থেকেই এগুলো বন্ধ করতে হবে। সেই পদক্ষেপ আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করা উচিত। যদি না করে তাহলে সেটা আমাদের জনগণের দুর্ভাগ্য। তবে সম্পদ ও অ্যাকাউন্ট জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক পুলিশ প্রধান। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে এই হত্যার পরিকল্পনাকারীরা নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। এ অবস্থায় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামের নেপালে আটকের পর দেশটিতে গিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম। মোহাম্মদ কবিরের রিপোর্ট। কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন রহস্যের জট খুলতে। ব্যস্ত সময় পার করছেন সব অপরাধীদের শনাক্ত করা ও গ্রেপ্তারে। এ অবস্থায় দেশে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কলকাতার পর এবার নেপাল গেলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের গোয়েন্দা টিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক অপরাধী নেপালে অবস্থান করার তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। ঝিনাইদের মাননীয় সংসদ সদস্য ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসাবে ব্যবহার করে সেখানে থাকে। তো এই সকল তথ্য কালেকশন করা, তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। অন্যদিকে সংসদ সদস্যের হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা, এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করব। যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত। ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে উজানের ঢলের তোড় কমলেও পানি বেড়েছে জেলার মধ্যাঞ্চলে, তবে নগরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেট নগরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নগরের 15টি এলাকার 5000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে নগরের মানুষ। নগরের 2টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বানের জলে ভেসেছে ফসলের ক্ষেত, পুকুরের মাছ। তবে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি এলাকায় অবনতি হয়েছে। আমরা অবস্থা খারাপ করে লাগছে, আমরা বাসুর বাসে যাইতাছি, কেউ সাহায্য করে না ভাই, বুঝছো নি? পানি তো মনে করেন 1 দিন 2 দিন ভিতরে পানি হয়েছে।
সমস্যা বাচ্চা কাচ্চা লিয়ে খুব কষ্ট করতেছে, পানি খুবই বেশি, এখন নদীর পানি বাড়ায়। সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জে পানি কমেছে, তবে বেড়েছে জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে। সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন অন্তত 6 লাখ মানুষ। 550টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 5000 মানুষ। গোলা পানি গরম, রান্দিয়া বাড়িয়া খাইতে পারি না, গাড়ি লিয়ে বাইরেতে পারতেছি না, কোমর পানি। এখন আমরা গুদামে পানি ঘরের মধ্যে আমরা খুব কষ্ট হয়ে আছি। আর গত 2 দিন আগে পানি ঢুকছে, এখন পানির সময় যত যাচ্ছে বাড়তে আছে। এদিকে সিলেট সিটি কর্পোরেশন ছাড়াও জেলার 7 উপজেলার 68টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় পরিস্থিতির আর অবনতি হবে না। মানিক শিকদারের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। সেই সাথে উজানে, চেরাপুঞ্জি ও শিলচরে অতি ভারী বৃষ্টির প্রভাবে সিলেট বিভাগের নিম্নাঞ্চল তলিয়ে যায়। পরিস্থিতির উন্নতি হলেও এখনও সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অভ্যন্তরে আগামী 3 দিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরকম অতি ভারী বর্ষণ ওইসব জায়গা দেওয়ার সম্ভাবনা নেই। যে বৃষ্টিটা হবে এটা ধরে নর্মালি বর্ষাকালে যেরকম বৃষ্টি হয়, ভারী বৃষ্টি, এইরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে যে টানা বৃষ্টি ওই রকম সম্ভাবনা নেই। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আপাতত দীর্ঘমেয়াদী বন্যার সম্ভাবনা কম থাকলেও ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় কিছু এলাকাতে বর্ষা মৌসুম ধীরে ধীরে বিস্তার লাভ করছে এবং এই জন্য সিলেট জেলাতেই মূলত কিছুটা ভারী বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে পরবর্তীতে এটা ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চলে বিস্তার লাভ করতে পারে এবং এর ফলে তখন উত্তরাঞ্চলের নদীগুলোর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তবে এই মুহূর্তে এর জন্য মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি কম। আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেশের মধ্যাঞ্চলে পানি বৃদ্ধি পেতে পারে। আশা করছি যে আগামী 24 থেকে 72 ঘন্টায় সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের খবর। রাত পোহালেই পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক যুক্তরাষ্ট্র ও আইসিসির সহযোগী সদস্য দেশ কানাডা। নিজেদের মাঠে প্রথম ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় মার্কিনিরা। ডালাসে খেলা শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর 6:30টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8:30টায় পাপুয়া নিউগিনির প্রতিপক্ষ বিশ্বকাপের সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্রিকেটের মার্কাটারি সংস্করণের সবচেয়ে বড় আসরের অপেক্ষা শেষ হচ্ছে আজ। রাত পোহালেই মাঠের লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো 20টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। আয়োজক হওয়ার পর এবার ব্যাটে বলেও চমক দেখাতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র দল, তাই জয় দিয়েই রাঙাতে চায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটাও। এদিকে ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও টি-20তে নবাগত কানাডা। তবে জয় ছিনিয়েই বিশ্ব আসরে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় তারা। এদিকে প্রথম দিনেই মাঠে নামছে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 3 শিরোপা জিততে এবার 8 ঘাট বেঁধেই দল সাজিয়েছে ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। সব বিবেচনায় এগিয়ে থাকলেও মাঠের খেলায় সতর্ক রবমন পাওয়েলের দল। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় প্রায় 5 লাখের উপরে কর্মী প্রেরণে দেশটির সরকার কোটা দিয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্টদের কাছে সকল তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেই তালিকা দিতে পারেনি, ফলে ফ্লাইটের সমস্যা হয়েছে। মালয়েশিয়া সরকারের সময় বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। এই সংকট তৈরির পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনো সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে, মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। রেল যোগাযোগে প্রবেশ করল বৃহত্তর স্থলবন্দর বেনাপোল ও সমুদ্রবন্দর মংলা। এর ফলে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি গতিশীল হবে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি, খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। মংলা, বেনাপোল ও খুলনা প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 9:15টায় কথা থাকলেও মংলা কমিউটার ট্রেনটি 10টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। 7টি বগি সম্বলিত ট্রেনটির প্রথম যাত্রায় 549 জন যাত্রীর মধ্যে সরাসরি মংলা স্টেশন পর্যন্ত যাত্রী ছিল 37 জন। প্রথম ট্রেনের যাত্রী হতে পেরে খুশি তারা। আজকের এই আনন্দঘন পরিবেশের মুহূর্তের সাক্ষী হতে যে মংলায় এই প্রথম ট্রেন চালু হইল, এটা অবিশ্বাস্য। মংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করতে 2016 সালে শুরু হয় খুলনা মংলা রেলপথ নির্মাণ। 2019 সালে শেষ হওয়ার কথা থাকলেও 5 দফা সময় বাড়িয়ে নির্মাণ শেষ হয় 2023 সালের অক্টোবরে। গত বছরের 1 নভেম্বর এই রেলপথ ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। 7 মাস পর খুলনা মংলা রেলপথে শনিবার আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার বন্ধ রেখে সপ্তাহে 6 দিন চলবে এই কমিউটার ট্রেন। মংলা বেনাপোলের ভাড়া নির্ধারণ করা হয়েছে 85 টাকা এবং মংলা থেকে খুলনার ফুলতলা পর্যন্ত 45 টাকা। বেনাপোল বর্ডার হইতে মংলা বন্দর পর্যন্ত যে ট্রেনটা আজকে উদ্বোধন হবে সেই ট্রেনটার সাথে থাকবো বলে আমি ফাঁকার সেজে আসছে। আমরা যদি বাসে যাই, বাসে তো অনেক বেশি খরচ, কিন্তু ট্রেনে সেই তুলনায় অনেক কম খরচ। এই রেল রাস্তাটা হওয়াতে, সুবিধা হতে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এই রুটে ট্রেন চালু হওয়ায় ঢাকার সাথে সহজ হবে মংলা বন্দরের যোগাযোগ। কম খরচ ও সহজে যাতায়াত এবং আরামদায়ক ভ্রমণও করতে পারবেন তারা। চিকিৎসা সহ ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেতেও এই রুট সহজ হবে তাদের। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে বিভিন্ন সময় মোংলা যেতে হয়, তা এই মোংলা যাওয়ার জন্য বেনাপোল ট্রেন চালু হওয়াতে আমরা খুব উপকৃত। আমরা যে যাতায়াতের সুবিধা পেলাম, আমাদের ইপিজেডের যত শ্রমিকরা আছে, স্টাফ আছে, তারা অত্যন্ত উপকারী হলো। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে বেনাপোল মংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। কাঙ্ক্ষিত রেলপথ চালু হওয়ায় মংলা বন্দরের সাথে ভারত, ভুটান ও নেপালের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে বলছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রিমাল দুর্গতরা। ধ্বংসস্তূপ থেকে নতুন করে ঘরবাড়ি নির্মাণ ও মেরামতে ব্যস্ত তারা। তবে সরকারি সহায়তা পেলেও আবাসস্থল পুনর্নির্মাণ করতে না পারায় এখনও খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। ভোলা ও বরগুনা প্রতিনিধির তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। বিধ্বস্ত বাড়ির সামনে বৃদ্ধার কোলে শিশু, যেন ধ্বংসের শেষ প্রান্ত থেকে নির্মাণ যজ্ঞের শুরু। ভাঙা হাড়ি থেকে খুঁজে পাওয়া ভাতের ভেজা চাল শুকোতে দিয়েছেন ভাঙা ঘরের চালায়। ভেঙেছে রান্নার চুলোটাও। এই চিত্র দ্বীপ জেলা ভোলার বুরহানুদ্দিন উপজেলার কুতুবা, বড়মানিকা, গঙ্গাপুর, মনপুরা, ঢালচর, চরকুকুরি মুকুরি সহ সব গ্রামের। মেঘনা ও তেতুলিয়া নদী তীরের লাখো বাসিন্দার প্রায় সবই ভেসে গেছে রিমালের প্রভাবে সৃষ্ট অতি জোয়ারের পানিতে। ঘরে একটা মানুষের দম চাইয়ে চিনতে আর কি খাই, ছেলে মেয়ে লইয়া আনুকাশে আমরা চুলা ফাও নাই, কোনো কিছুই নাই, সব বাসা আছে। আমরা আকাশের নিচে খাড়া না বিদায় যেন যেন খাড়া করি উড়াম মানুষের দিন সাহায্য উড়াইয়া এই জায়গাও নেই। গাঙ্গের মৌদার বাড়ি খাই আর ওই গাং পারে থাকি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি চলছে পুনর্বাসনের কাজও। তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে
এবং তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। সেখানকার মানুষ পানিবন্দী আছে এবং তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দগুলো আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি করছি। বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা, হরিণঘাটা ও পদ্মা, তালতলির শুভ সন্ধ্যা, তেঁতুলবাড়িয়া ও জয়ালভাঙ্গা এবং সদর উপজেলার বালিয়াতলি, তেঁতুলবাড়িয়া ও খাজুরতলা সহ সব নদী পাড়ের মানুষেরা এখনও চরম দুর্ভোগে। বেড়িবাঁধ ভেঙে পানির তোড়ে ভেসে গেছে তাদের সহায় সম্পদ, বসতঘর। ঘরবাড়িকে বাসযোগ্য করার চেষ্টা চালাচ্ছেন তারাও, তবে তাদের দাবি টেকসই বেড়িবাঁধ। শক্ত বেড়িবাঁধ চাই, তেরান চাই না, আমরা বাঁচতে চাই। আমাদের নিজের থাকার মতন স্থান নাই। সাইক্লোন সেন্টার আর রাস্তা আর পানি চাই আমরা। পোতা আর কি পানিতে একটা লই গেছে, ঘর কোন রকম খাড়া আছে আর থাকার মতন নাই। চাল, ডাল, তেল সহ খাদ্য সামগ্রী পাচ্ছেন এ উপকূলের দুর্গতরাও। জিআর চাল আমরা বরাদ্দ দিয়েছি উপজেলাগুলোতে, 25 লক্ষ টাকা জিআর ক্যাশ দিয়েছি এবং 10 লক্ষ টাকা আমরা শিশু খাদ্য এবং 8 লক্ষ টাকা গোখাদ্য, এবং আমরা এ পর্যন্ত আরও কিছু বরাদ্দ পেয়েছি যেটা আমরা উপজেলাওয়ারি বিভাজন করে দিব। আরও সহায়তা দিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পাঠানো হচ্ছে মন্ত্রণালয়েও। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ খাতের অব্যবস্থাপনা কমাতে দক্ষ জনবল দিয়ে কার্যকর নীতি পরিকল্পনা কৌশল প্রয়োগ সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জোরদার করছে বিটিআরসি। রিমালের প্রভাবে টেলি ও ইন্টারনেট যোগাযোগের ধস কাটিয়ে উঠতেও আশাবাদী সংস্থাটি। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 27 মে বিস্তীর্ণ উপকূলে আশ্রয় পড়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমেল। মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় অধিকাংশ জেলার বিদ্যুৎ সংযোগ, মোবাইল, ল্যান্ডফোন এবং ইন্টারনেট সেবা। ফলে দুর্যোগে যোগাযোগহীন হয়ে পড়েন উপদ্রুত অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। 60 জেলায় 58,298টি বিটিএস সাইটের মধ্যে 56% অচল হয়ে পড়ে। বিকল হয় ইন্টারনেট সার্ভিসের 320টি পয়েন্টও। সেবা বঞ্চিত হয়ে ঝুঁকিতে পড়ে দেশের অর্ধেক এলাকা। লোকসান হয় কয়েকশো কোটি টাকার। বিদ্যুৎ ব্যবস্থায় যদি ওইরকম এই সক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমার এই 57% বিটিএস আমার কিন্তু হইতো না, আউট অফ অর্ডার হতো না। হ্যাঁ, সুতরাং ওইটা তো আমার হাতে নাই। টেলকো সেক্টর ইজ ডিফারেন্ট থিংস। ওইরকম রোড ইনফ্রাস্ট্রাকচার আলাদা আলাদা সেক্টর, ওই আলাদা আলাদা সেক্টর গভর্ন বাই আলাদা আলাদা মিনিস্ট্রি। সুতরাং একটার সাথে আরেকটা মানে সব কিছুই কিন্তু সাইমultaneously ইমপ্রুভমেন্টের মাথায় আসলে এটা 100% নিরূপণ করা যাবে। হ্যাম রেডিও, অ্যামেচার রেডিও, ওয়্যারলেস ওয়াকিটকির সঙ্গে পর্যাপ্ত ছিল না বিদ্যুতের বিকল্প। পিএমআর দিয়ে, এসবিআর দিয়ে এবং এই রেডিও এই ওয়াকিটকি আবার অ্যামেচার রেডিও এইগুলি দিয়ে কিন্তু ইমার্জেন্সি সংযোগটা হচ্ছে, কিন্তু আমার এস্টাবলিশ সংযোগ যেগুলি মানুষের কানেক্টিভিটি যেগুলি সেইগুলি তো আপনার একটা স্থাপনা, সেই স্থাপনা কিন্তু বিদ্যুৎ দিয়ে চলে। সুতরাং বিদ্যুৎ বিভ্রাট হলে আমরা সেটাও আমরা কিন্তু ইমার্জেন্সি 8 আওয়ার্স 10 আওয়ার্স পর্যন্ত চালাতে পারি। রিমেলে পর্যদস্তু যোগাযোগ ব্যবস্থা সচলে সমস্ত জনবল, অবকাঠামো আর লজিস্টিককে কাজে লাগাচ্ছে বিটিআরসি। এই বছর যেরকম হয়েছে যে দেশের অর্ধেকের বেশি অংশ যোগাযোগের বাইরে ছিল, ভবিষ্যতে এরকম হবে। এই জন্য আমাদেরকে আসলে সমাধান বের করতে হবে এবং এই ইলেকট্রিসিটির বিকল্প বা ইলেকট্রিসিটিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, সঞ্চালনটাকে কিভাবে স্ট্রং করা যায়, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্রমেই বিটিএসের অচল সাইট ও ইন্টারনেটের প্রসেস টু প্রেজেন্সগুলো সেবাদানে সক্ষম হলে রাজস্ব অর্জনের পাশাপাশি ঘুরে দাঁড়াবে যোগাযোগ খাত। কমিউনিকেশন ছিল না লাস্ট 3 days ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি দেশ একটা রেভিনিউ থেকে লস হয়েছে। মোরওভার রেভিনিউ চাইতে হচ্ছে গিয়ে মানুষ অনেক দুর্ভোগের মধ্যে পড়েছে, তার সঠিক সময়ে সে তার ব্যবসা পরিচালনা করতে পারে নাই, সে তার সঠিক ইনফরমেশনটা দেয় না। এটা নিরাপত্তার জন্য হুমকি, যোগাযোগের বাইরে থাকা মানে এটা নিরাপত্তার জন্য হুমকি। তো মানুষের নিরাপত্তা, মানুষের জীবনের তার একটা স্বস্তি, এটার জন্য কমিউনিকেশনটাকে সচল রাখতেই হবে। প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সহ সব দপ্তরের কর্মী বাহিনীর তৎপরতায় দ্রুতই সংকট কেটে যাবার আশাবাদ সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অতি সাধারণ মাত্রার ভূমিকম্পের ধাক্কা মোকাবেলায় প্রস্তুত নয় বাংলাদেশ। বিশেষ করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা ও চট্টগ্রামের
বেশিরভাগ ভবনে মানা হয়নি বিল্ডিং কোড। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প মোকাবিলায় এসব ভবনের ঝুঁকি হ্রাসের কোনো বিকল্প নেই। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যে বিল্ডিং কোড মানা হয় না সেটা থাকা বা না থাকা একই কথা। দীর্ঘ অপেক্ষার পর যে বিএনবিসি মানুষের হাতে, সেটাও সময়ের সাথে হালনাগাদ নয়। প্রতি 2 কিংবা 3 বছরে সংশোধন করার কথা থাকলেও সেটা হচ্ছে না, মানুষও মানছে না। এত ঘনবসতিপূর্ণ শহরে একটা অঘটন ঘটলে প্রাথমিক লড়াইটা চালিয়ে যাবার প্রস্তুতিটাও নেই। বাইরের সাহায্য তো সময় সাপেক্ষ। তাহলে একটাই পথ বিদ্যমান ভবনগুলোর ত্রুটি সংশোধন করা। Several hours. It's very extensive detailed analysis has been done in Dhaka. This is very unique again. In case Bigaka happened, the damage will be huge. It will be impossible to rescue the people. শহরের যে রূপান্তর হচ্ছে সে বাস্তবতায় ভূমিকম্প সহনশীল করতে বিল্ডিং কোড মেনেই বানাতে হবে। সেখানেই ভবন মালিকদের উদাসীনতা প্রকট। প্রস্তুতি নিলে জান ও মালের ক্ষতি কমবে। তাই কারিগরির সাথে সামাজিক ইস্যু সামলানোর এখনই সময়। For low rise buildings, switch to plan checking by Rajuk. For the high rise building, initiate third party plan checking in addition to FCSD review. ভবনের সক্ষমতা যাচাই বাছাই অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত রাজুকের সিসমিক ল্যাব প্রস্তুত। এখন শুধু প্রয়োজন নাগরিকদের নিজেদের নিরাপদ করার সদিচ্ছা। মডার্ন ইকুইপমেন্টগুলি আছে যেখান থেকে বিল্ডিংগুলিকে টেস্ট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যায় কোন কোন বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ। তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অবকাঠামোগত নকশা পরীক্ষা ও পরিদর্শন এবং গুণগত মান ও নিরাপদ নির্মাণ নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। ভবন যাচাই বাছাইয়ে প্রশিক্ষিত প্রকৌশলী তৈরি আর বিল্ডিং কোডের বাস্তবায়ন করা গেলে ধীরে ধীরে ভূমিকম্পের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলেও জানানো হয় রাজুকের সেমিনার থেকে। মডার্ন ল্যাবরেটরি এন্ড অফিস বিল্ডিং উইথ রিসার্চ ট্রেনিং এন্ড টেস্টিং ফ্যাসিলিটিস। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আইনি বিধিবিধান না মেনেই ফুটপাতে চলছে অস্বাস্থ্যকর খাবার বেচাকেনা। প্রাথমিক মাধ্যমিক পাঠ্যসূচিতে খাদ্য নিরাপত্তা যুক্ত হলে সচেতনতা বাড়বে বলে মনে করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শিক্ষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষকে সচেতন করার আশ্বাসও তাদের। ইয়াকুব হোসেন লিটনের ক্যামেরায় 21 স্পেশালে স্ট্রিট ফুড নিয়ে সবিতা চিরানের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 7 কোটি মানুষ ভেজাল খাদ্য গ্রহণের ফলে বহুমুখী রোগে আক্রান্ত হয়, আর এরই ভয়াবহতায় মৃত্যুবরণ করে প্রায় 4 লাখ মানুষ। রাজধানী ঘুরে নানা বয়সী মানুষের সঙ্গে আলাপেই অসচেতনতাই এর জন্য মূলত দায়ী বলে মনে হয়েছে। ভালো কোনো দোকানপাট দিলে অবশ্যই আমরা খাবো। যারা ফুটের দোকান আছে তারা তো ভালো জিনিস বেচতে চায়, কিন্তু কয়দিন পর পর উঠায় দেয়, তখন কি হয়, ভালো জিনিস তারা রাখতে পারে না। রেগুলার খাওয়া উচিত না এগুলি, মাঝে মধ্যে এখন আমরা জি এখন আমাদের অ্যাকচুয়ালি খিদা লেগেছে, সেজন্য আর কি কেনাটা। চিকিৎসকদের মতে ফুটপাতের অস্বাস্থ্যকর খাবারই অনেকাংশে দায়ী নানা রোগের জন্য। বিভিন্ন ধরনের যে মুড়ি তৈরি করা, তারপরে বিভিন্ন রকম চপ যেগুলো বলি আমরা দেখি তৈরি হচ্ছে, অনেক জায়গায় আপনার মাংস যেটাকে বলে বিভিন্ন রকম ভেজে দিচ্ছে, এই সমস্ত যে খাবারগুলো দেখি আমরা রাস্তাঘাটে খাচ্ছে, এগুলোর আপনার সবগুলোই কোনো না কোনোভাবে আপনার বিভিন্ন ধরনের যে সমস্ত ধুলাবালির সঙ্গে যে সমস্ত জীবাণুগুলো বয়ে বেড়ায় সেগুলো এর কন্ট্যাক্টে এসে আমরা সেখান থেকে সংক্রমিত হতে পারি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায় অনেকটা অভিযানে জরিমানায় সীমাবদ্ধ, তবুও ভোক্তা সচেতনতায় নজরদারি বাড়ানোর আশ্বাস। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আমাদের 4 জন নিয়মিত ম্যাজিস্ট্রেট এবং একই সাথে ক্ষমতাপ্রাপ্ত আরও 4 জন, মোট 8 জন ম্যাজিস্ট্রেট কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তারা মোবাইল কোড করছে এবং অসাধু এবং যারা ভেজাল দিচ্ছে খাদ্যে তাদেরকে কিন্তু জরিমানাও করছে। অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ।
আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিভাগের গ্রাহক সচেতনতা সপ্তাহ 2024-এর উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সার্বিক ব্যবস্থাপনায় এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুর্তজা আলী, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রূপরতন পাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের FICSD এর পরিচালক সাইমা ইসলাম। দেশের অন্যতম জনপ্রিয় মার্সেল ব্র্যান্ডের ফ্রিস্কিনে 10 লাখ টাকা ক্যাশব্যাক পেলেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার হযরত আলী। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় এই সুবিধা পান তিনি। শুক্রবার বিকেলে সান্তাহার রোডের JK কলেজ গেট এলাকায় মার্সেল ডিস্ট্রিবিউটর শোরুম সেতু ইলেকট্রনিক্সে আনুষ্ঠানিকভাবে হযরত আলীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং জনপ্রিয় অভিনেতা মামুনুল হাসান ইমন। এর আগে মার্সেল ফ্রিস্কিনে একই সুবিধা পেয়েছিলেন ফেনীর গৃহিণী ঝর্ণা বেগম। আর এর সাথে শেষ করছি রাত 11টার এই শেষ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। হদিস নেই সাবেক আইজিপি বেনজিরের, জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য নেই দুদকের কাছেও। এমপি আনার হত্যায় জড়িত সবাইকে গ্রেফতারে নেওয়া হচ্ছে ব্যবস্থা, এবার নেপাল গেল ঢাকার ডিবি টিম। পানিবন্দী সিলেট নগরীর হাজারো মানুষ, এখনো প্লাবিত জেলার নিম্নাঞ্চল, 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির আশা। রাত পোহালেই টি-20 বিশ্বকাপ শুরু, উদ্বোধনী দিনে মাঠে নামছে 2 আয়োজক দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।